আচ্ছা, আগের দিন আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সূত্রটা শুধু ডেরাইভ করে দিছিলাম। সূত্রটা আসছিল মনে আছে? সূত্রটা ম্যাথ করছো কি কেউ ওটা দিয়ে? না ভাইয়া, ম্যাথ নাই, পাইনি। ম্যাথ করা ম্যাথই হয়নি। পাওনি? ম্যাথই না, পাওনি? ওই সূত্র লেখা আছে বুঝলেন, পরে খুঁজলাম নাই কেমন। আচ্ছা দেখি, ম্যাথই বলি নাই। আচ্ছা, বই বের করি। বই কই? হ্যাঁ, আজকে খাইতে গেছিলাম তো আমি হচ্ছে সময় দেখিনি, মানে সময় দেখেই গেলাম। আমি ভাবলাম 10 মিনিটের মধ্যে খাই চলে আসবো। ওইভাবে লক্ষ্য করিনি, আমি দেখি আসে দেখি যাচ্ছে মানে খাইতে খাইতে হুট করে দেখি 10টা পার হয়ে গেছে। খুব প্যারার মধ্যে জীবন যাচ্ছে। ওই গেল ম্যাথ। সেই 3টায় গেছি পড়াতে। আসলাম কখন? রাত 8টায়। আসার পরে আবার এক ছোট ভাই আসছে বুয়েট দেখার জন্য, প্রিলি এক্সাম দিবে। ঘুরলাম, ঘুরে কেবল এই যে আসে খাওয়া দাওয়া করে এই যাবার পড়ানো। আচ্ছা দেখো, ম্যাথ আমি দিচ্ছি দেখো। আচ্ছা, সমস্ত প্রক্রিয়ায় 2 মোল কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ হলে কৃত কাজ কত? সমস্ত প্রক্রিয়া লেখা লাগবে না, এভাবে লিখে দিই, মানে ওটা একদম ফিক্সড হয়ে গেল। মনে করো আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে কৃত কাজ কত? আচ্ছা, একদম ইজি। এন এর মান কত দেওয়া আছে বলো? এগুলো একদম ইজি। 2 মোল। আরে দুই মো- বিমল ভাইয়া। আচ্ছা, তারপরে আর কিসের কিসের মান লাগবে বলো? আর এর মান কত দেওয়া আছে? ওনার মান তো 8.314 নির্দিষ্ট। 8.314 জুল পার মোল পার কেলভিন, মনে আছে একক? এটা বলছিলাম একদম ঠোঁটস্থ আর কি। কি রে আবার কমা ঢুকলো? হ্যাঁ, কার এই যে অফ করেনি। আচ্ছা ঠিক আছে না, মিউট ভাই মিউট করছি। করো। আচ্ছা দেখো, তারপরে আমার কিসের মান লাগবে? টির মান কত দেয়া আছে? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মানে এটা কত কেলভিন? 25 ডিগ্রি সেলসিয়াস মানে দুইশো কত কেলভিন? আটানব্বই 298 ভাইয়া। হ্যাঁ, 298 কেলভিন। এখন দেখো আয়তন দ্বিগুণ হয়েছে না? ধরলাম আদি আয়তন ছিল V1, এটা ধরলাম ভি, তাহলে V2 কত হবে? 2V। হ্যাঁ 2V। এখন তাহলে এখানে মান বসাও।
ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন ভি2 বাই ভি1, 2 ইন্টু 8.314 ইন্টু 298 ইন্টু লন 2v বাই ভি কেটে গেল। এখন এটার মান কত আসে একটু বলো তো আমার। 34.64। আচ্ছা, 3434.64 এত জুল। বুঝা গেছে কথা, এগুলো একদম ইজি। ভাই এই লনের যে ম্যাথটা এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে? কোনটা? লনের এটা? এই যে লন দিয়ে ম্যাথ গুলো জি ভাই। এগুলা রেয়ার, খুব কম, মানে কিছু কিছু যেমন সিম্পল কয়েকটা আসে, যেমন হচ্ছে লন 2 দিয়ে আসে। লন 2 মানে এটা তুমি হচ্ছে এই কিছুদিন পর যখন হচ্ছে আরো চ্যাপ্টার পড়বা তখন এটা তোমার মুখস্থ হয়ে যাবে। 0.693 লন 2 মান, মানে এইগুলা মুখস্থ হয়ে যাবে কয়েকদিন পর। ওইগুলা টেনশন করা লাগবে না। অনেকে খুব টেনশন যে ঢাকা ভার্সিটি পরীক্ষা দেবো, ক্যালকুলেশন কেমনে করবো। ক্যালকুলেশনের কোনো কাজই নাই ঢাকা ভার্সিটিতে। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলে তোমার আগে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করতে হবে। ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখলে বুঝতে পারবা। বুঝতে পারছি। স্যাররা তো জানে যে কি প্রশ্ন দিলে ক্যালকুলেটর লাগবে, কিটা কোনটা দিলে ক্যালকুলেটর লাগবে না। ওইভাবে স্যাররা প্রশ্ন করে, ওইগুলা নিয়ে ভয় পাওয়া লাগবে না। এখন তোমাদের কাজ, এখন এই ম্যাথটা করো তো দেখি। হ্যাঁ, বারবার এটা মিস্টেক করে কেন জানি আমি। তাপমাত্রায় এটা 2 মোলই দিই। 2 মোল কোনো গ্যাসের চাপ দ্বিগুণ করলে কৃত কাজ কত। দেখি এটা আমাকে বের করে দেখো এখন, এটা ইম্পর্টেন্ট। 3457.69। আচ্ছা, কত বললা? 34, 5 পয়েন্ট। 57, না 57, আচ্ছা 3457 আচ্ছা আচ্ছা আচ্ছা, দশমিক .69, মানে এই 70। আচ্ছা রাখলাম। তারপর দেখি সবার এটা আসছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখি বাকিদের কি অবস্থা। এই বাকিদের সমস্যা হচ্ছে কি ম্যাথ করতে? ভাইয়া এখানে তো 695 আছে, তাহলে 70 দিলে বেটার হতো না? ওইটা ব্যাপার না, 5 যেহেতু। ওইগুলা এখন ইন্টারমিডিয়েটে পড়ো, বড় হয়েছে না, ওইগুলা ম্যাটার করে। আগে আজকে স্যাররা তো কলেজে আটকে ওইগুলাই আগে দিছে। ধরতো। ওইগুলা স্যারেদের, মানে স্যারেদের কি আর বলবো, দেখো স্যার বলে দিল √3 এর মান কত, মানে স্যার বলছে √3 মান কত, তাই আমি বললাম 1.732। মানে বলতেছে এই ক্লাসে থেকে কে বলতে পারবে √3 এর মান কত। মানে নিজে নিজে মনে মনে তো হাসতেছি আমি। ও √3 মান স্যার বললো √2 মান কত। আমি বললো এটা হচ্ছে 1.414। তারপরে স্যার ভুল ধরলো কি প্লাস মাইনাস দিতে হবে। নাও কিছু বলবা, স্যারদের কাজে এরকম। মানে তুমি ঠিক না, এটা হচ্ছে মেইন কথা, তুমি যাই বলো। স্যারের একটা মান সম্মান নাই। মানে ওইটা বল, মানে স্যাররা যে এইরকম যে অ্যাপ্রিসিয়েট করবে না যে তুমি এতদূর পর্যন্ত আসছো, এটা অনেক এইরকম টেন্ডেন্সি না। বাঙালি না, বেমান স্যাররাও তো বাঙালি, এটা বেমান সমস্যা। সম্মান থাকলে তো আর বলতো না। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো এই ম্যাটটা দেখো, সমস্ত প্রক্রিয়া না, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন ভি2 বাই ভি1। আচ্ছা, আমার দেখো ম্যাথ করার জন্য আমার দরকার আসলে কি আয়তনের অনুপাতটা দরকার, যে শেষ আয়তন ডিভাইডেড আদি আয়তন। কিন্তু এখানে তো আয়তনের কিছু বলা নাই, বলা আছে কি চাপ দ্বিগুণ করলে। এখন তার মানে আসলে বলে দিছে কি P1 হচ্ছে পি আর P2 হচ্ছে 2p। এইটুকু আমার বলে দিছে। এইটুকু যদি থাকে, এখন দেখো সমস্ত প্রক্রিয়া না, এটা হচ্ছে
তাপমাত্রা ফিক্সড আছে। সমষ্ট প্রক্রিয়ার সূত্র আমরা কি জানতাম? P1V1 ইকুয়ালস টু P2V2, তাই না? এখন তাহলে দেখো করো এটা করলে আসবে, আমার দরকার কি V2/V1 না? তাহলে V2/V1 করলে দেখো কি আসবে, P1/P2। তাহলে P1 হচ্ছে P আর P2 হচ্ছে 2P। তাহলে কাটলে দেখো হাফ আসবে। তাহলে দেখো V2/V1 এর মান কত পাইলাম? এটা বুঝতে পারছো কি যারা করতে পারোনি ম্যাথটা? কথা নেই কেন জানি। বুঝতে পারছো এটা? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাচ্ছে ভাইয়া। তাহলে এখানে মান বসাও। 2 ইন্টু 8.314 ইন্টু 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, আর লন V2/V1 এটার মান পাইলাম হাফ। এটা ক্যালকুলেশন করে কত মান আসছে? ভাই -3457.69। এই প্রথমে কে অ্যান্সার বলছিলা, মাইনাস বলনি, এটা কে? প্রথমে যখন অ্যান্সার বলছিলা তখন কিন্তু মাইনাস বলেন, এই জন্য আমি লিখে রাখছি। তখন অবশ্যই মাইনাস আসলে অবশ্যই মাইনাস দিতে হবে। এই জায়গায় যে মাইনাসের হচ্ছে গুরুত্বটা কতটুকু সেটা তো আগের দিন পড়াইছি, দেখছো তো? যে একটা মাইনাস মানে কিন্তু অনেক কিছু হয়ে যায়। তুমি প্লাস মানে হচ্ছে সাপোজ এটা না অন্য কিছু, ওই কালকের ওইগুলো চিন্তা করো। প্লাস মানে 200 জুল চাপ নিচ্ছে, মানে তাপ নিচ্ছে, আর মাইনাস মানে 200 জুল চাপ আর হচ্ছে বর্জন করতেছে। মানে একটা মাইনাস মানে এখানে কিন্তু অনেক বড় ব্যাপার। বুঝা গেছে কথা? মাইনাস আসলে অবশ্যই মাইনাস দিবা। সেটা এখন না, একটু পর বুঝতে পারবা যে মাইনাসের গুরুত্বটা এখানে কতটুকু। যখন সমষ্ণ রুদ্ধতাপীয় দুইটাই পড়াবো তো, তখন বুঝতে পারবা। আচ্ছা, ম্যাথে কারো অসুবিধা আছে এই টাইপের ম্যাথে? এই দুইটাই আসবে, এই না দুইটার বাহিরে আর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে ম্যাথ নাই। মানে সর্বোচ্চ হতে পারে হয় পজিটিভ মান আসবে, না হয় নেগেটিভ মান আসবে। আচ্ছা, এখন তাহলে আমাদের যাইতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। খুবই 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 ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যারা হয়তো অনেকে একটু টুকটাক পড়া আছে, থাকুক সমস্যা নাই। তোমাদের একটু আগে আইডিয়া দিতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা আসলে কি, এটার একটু আগে আইডিয়া দিতে হবে, কারণ এটা একটু জটিল বিষয় তো। আচ্ছা, তাহলে এখন আমাদের লাস্ট 4 নাম্বারটা ছিল হচ্ছে রুদ্ধতাপীয়। বলছিলাম এইটাই মেইন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে দেখো, সমচাপ যখন বলছিলাম তখন পি ফিক্সড, সম আয়তন যখন বলছিলাম তখন ভি ফিক্সড, আর যখন সম তাপমাত্রা বা সম উষ্ণ বলছিলাম তখন কি ছিল? টি ফিক্সড, ফিক্সড। তাই না? হুম। আচ্ছা, জি ভাইয়া। এইটা আমরা পড়ে আসছিলাম। এখন তাহলে আচ্ছা, এখন তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে এই জায়গায় দেখো, আমাদের এই কাজ কি? তাপ নিয়ে কাজ হচ্ছে না, এখানে সবই তো তাপ। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেটা হয় সেটা হচ্ছে তাপটা থাকবে ফিক্সড। মানে এই যে বলছিলাম তোমাদের যে চিন্তা করে নাও, যে এই যে মনে করো এইগুলা হচ্ছে এমন কিছু দেয়া আছে তাপ অন্তরক, মানে এগুলা তাপ বাইরেও যাইতে দেয় না, আবার তাপ ভেতরেও আসে না। এটা যদি তাপ বাইরে বা ভেতরে যাওয়া আসা না করে তাহলে কি এখান থেকে কি তাপ কি কমবে বা বাড়বে, কিছু হবে? ভেতরে তাপ যেটুকু থাকবে না, না না ভাই, একই থাকে। এই ঘটনাটাই ঘটে।
বুঝতে পারছো তার মানে কথা? তো ভাই এখানে এইচ বার হ্যাঁ থিটা ফিক্সড হবে। হ্যাঁ, এটা থেটা ফিক্সড না, এটা হচ্ছে কিউ ফিক্সড। ও, কিউ কিউ। কিউ না, এখানে তাপ বলছি, তাপমাত্রা। আবার কিন্তু কালকে তুমি উল্টাপাল্টা করছিলা, মনে আছে? এই জায়গায় জি যেটা ভাইয়া। হবে, প্রথমটাতে দেখো পি ফিক্সড, পরেরটাতে ছিল ভি ফিক্সড, তারপরে ছিল টি ফিক্সড, আর এইটাতে হবে কিউ ফিক্সড। মানে তাপ বাহিরেও যাবে না, ভেতরেও আসবে না। এখন বলো, আমাদের মেইন সূত্র কি ছিল? ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ না? হ্যাঁ আচ্ছা, তাহলে তাপের যদি পরিবর্তন না হয়, আদি তাপও কিউ, মানে কিউ ওয়ান ও কিউ, আবার কিউ টু ও কিউ, তাই না? দুইটা তাপই যদি সমান হয়, তাহলে ডি কিউ মানে কি? কিউ টু মাইনাস কিউ ওয়ান। এটা করলে কত আসবে? 0। জিরো। জিরো আসবে না? তাহলে এই যেখানে বসাও, তাহলে এইটা আসবে জিরো। এটা ইকুয়ালস টু তাহলে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন তাহলে কৃতকাজ কেমন হবে দেখো তো, কৃতকাজ কিসের উপর নির্ভর করবে তাহলে? অভ্যন্তরীণ বুঝতে শক্তির উপর। পারছো কথা? তাহলে কৃতকাজ পুরাটা কার উপর? এইটা মানে কি বোঝায় আমাকে একটু কিউ এইটার হচ্ছে মানে বাংলা মিনিংটা বলো, এটা আসলে বোঝাচ্ছে কি? মানে কৃত কাজ, মানে অভ্যন্তরীণ শক্তি যখন হ্রাস পায় তখন কৃত কাজ হয়। এই হ্রাস পায় বলতে দেখো, এটা আসলে বোঝায় যে কোনো একটা বস্তু যখন নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে নিজের থেকে কাজ করতেছে। বোঝা গেছে কথা? বাইরে থেকে কোনো কিছুই নিচ্ছে না। মানে তোমাকে হচ্ছে মনে করে আমি বলছি যে যাও হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসো, বেশি কিছু বললাম না। মনে করে বলছি ঝালমুড়ি নিয়ে আসো, তুমি নিজের টাকা দিয়ে 20 টাকা দিয়ে ঝালমুড়ি নিয়ে আসছো, মানে আমি তোমাকে টাকা দিইনি, তাহলে তোমার নিজের পকেট থেকে খরচ করছো না? এটা হচ্ছে এইরকম। সিস্টেম নিজের যেটুকু আছে ওইটা দিয়েই কাজ করছে, নিজের তাপ দিয়েই। সেটাই হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বোঝা গেছে কথা? বাইরে থেকে কোনো তাপ নেয়নি বা তাপ দেয়নি। বুঝতে পারছি। এটা বলছি তো খুবই ইম্পর্টেন্ট, একটু বইয়ে যাই, আমরা বইটা একটু দেখি, কারণ ওইটার বই দেখা ইম্পর্টেন্ট। দেখো, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাহিরে যায় না বা বাহির থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এটুকু আমরা দেখছি। আচ্ছা, তারপরে এই যে দেখো, এই যে এইভাবে দেখাইছে, আমরা যেটা দেখালাম, এই যে এটা দেখাইছে ডি কিউ ইকুয়ালস তাহলে জিরো, যেহেতু বাইরে যায় না বা আসে না। তাহলে যেটা হয় দেখো, ডিইউ প্লাস ডি ডাব্লিউ, এটা দেখাইছে। যেটা আমাদের দরকার ওইটা একটু উপরের লাইনটা একটু পড়ো, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি পরে দেখাচ্ছি। দেখো, গ্যাসের যে প্রসারণ হয় তাকে রুদ্ধতাপীয় প্রসারণ, আর গ্যাস সংকুচিত হলে তাকে রুদ্ধতাপীয় সংকোচন বলে। মানে দেখো, ওর ভেতরে তো কাজগুলো হচ্ছে, তাই না? আর ভেতরে যদি গ্যাস যদি প্রসারণ হয়, এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া না? এই জন্য গ্যাস প্রসারণ হলে সেটাকে বলে রুদ্ধতাপীয় প্রসারণ, আর গ্যাস সংকুচিত হলে এটা রুদ্ধতাপীয় সংকোচন। এটা সিম্পল জিনিস এটা। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমে কোনো তাপ প্রবেশ করে না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যায় না, এই জন্য ডিকিউ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা চলো যাই, এই গ্রাফটা এগুলো পরে। এখন তোমাদের যে পড়াইছিলাম এইগুলো এখানে বেনিফিট পাওয়া যাবে, কিন্তু সমস্যা হলো সূত্রের প্রমাণ হয়তো দেখাবো না, কারণ তোমাদের হচ্ছে বেশিরভাগ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলো কিছু পড়া নেই, এটাই হচ্ছে সমস্যা। তোমাদের ডিফারেন্সিয়েশন কবে শুরু করবে, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন? কেবল তো সরল রেখা চলিচ্ছে। ভাই আমাদের জটিল সংখ্যা করাচ্ছে, ওটার পরপরই শুরু করবে। আচ্ছা, ওইটা করা দরকার, কারণ খুব সমস্যা হচ্ছে পড়াতে। দেখো, তোমায় দেখো, তোমাদের পড়াচ্ছি, এইগুলো সূত্রের প্রমাণটা দেখলে তোমাদের কত ভালো হতো। মানে বুঝে বুঝে যদি প্রমাণগুলো নিজেরা নিজেরা করতে কত ভালো হতো সূত্রের প্রমাণগুলা। এখন করে তো লাভ নেই, তোমাদের সূত্রে জানা নাই, এখন ওই জিনিসটা আমি দেখাই কোনো লাভ আছে? যে তোমার সূত্র জানো না, যেটার সময় কোনো ধারণাই নাই। আচ্ছা ঠিক আছে, এই জায়গাতে এখন আমরা দেখি। দেখো, এগুলো, এইটা আমি রিডিং কেন পড়াচ্ছি বললাম তো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা একটু মানে হচ্ছে মনোযোগ দিয়ে পড়বা, না হলে অল্প ছোটখাটো কিছু মিস করে গেলেও দেখবা হচ্ছে পড়াটা বুঝতে পারবা না ভালো মতো। আচ্ছা দেখো, রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ
সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম শীতল হয়। এইটা কি বোঝাচ্ছে? চলো আমাদের স্লাইড আমরা দেখি, চলো দেখো এই জায়গায় কি হচ্ছে। তাহলে মনে করো সিস্টেমে আগে 500 জুল তাপ ছিল, এখন সিস্টেমটা যদি 200 জুল কাজ করে, সিস্টেম যদি 200 জুল কাজ করে, তাহলে সেটা কোন জায়গা থেকে হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। অভ্যন্তরীণ যে তাপ ছিল সেটা থেকেই তো। হ্যাঁ, এই তাপ 500 হয়ে থেকে গেছে 200 কাজ হবে না, তাহলে পরে অভ্যন্তরীণ শক্তি কত হয়ে গেল? 300। 300। তার মানে অভ্যন্তরীণ শক্তি কমছে না? জি হ্যাঁ। ভাইয়া। হ্যাঁ এখন দেখো তো, এই যে কালকেও দেখাইছিলাম, কালকে দেখাইছিলাম, আগেও দেখাইছিলাম, এটা দেখাইছিলাম। তাহলে হ্যাঁ দেখো তো, যদি অভ্যন্তরীণ শক্তি কমে তাপমাত্রা কি কমবে? এটা যদি কমে তাপমাত্রা কমবে না? তাহলে হ্যাঁ হ্যাঁ। তাহলে সিস্টেমটা কি ঠান্ডা হবে না? হ্যাঁ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা উদাহরণ নিবা। রুদ্ধতাপের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে টায়ার যখন ব্লাস্ট হয়, তখন সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। দেখো এটা হচ্ছে প্রচুর এমসিকিউতে, মানে কতবার যে আসছে আল্লাহ ভালো জানে। এটা মনে করা হচ্ছে চাকা আর টায়ার আর কি, ঠিক আছে? মনে করো সাইকেলের বা জেটারই ধরো আর কি। এইটা যখন, আচ্ছা, যখন তুমি সাইকেল চালাও তখন কি এটা সময় আয়তন অবস্থায় থাকে না? সব জায়গায় কি আয়তন সমান থাকে না? জি ভাইয়া। এইটা ভালো করে মনে রাখবা। একটা টায়ার যদি বলে যে একটা হচ্ছে টায়ার বা চাকার মধ্যে কোন ঘটনা সম্পাদিত হয়, শুধু এটা বললে তখন বলবা সময় আয়তন। কারণ এখনো তো কিছুই হয়নি। টায়ার যেরকম তুমি সাইকেল চালাচ্ছ, চালাও, সমস্যা নাই, টায়ার তো সবসময় এইরকমই থাকে। যদি আমার টায়ার একটু ছোট কম বেশি হয়েছে, টায়ার তো সবসময় সেমই থাকে, আয়তন তো কম বেশি হচ্ছে না। ওইটা তখন ঘটে সম আয়তন প্রক্রিয়ায় হচ্ছে, মানে সমায়তন সম্পাদিত হয়। কিন্তু যখন টায়ার ব্লাস্ট হয়, টায়ার ব্লাস্ট হয় কি অনেক কম সময়ের মধ্যে ব্লাস্ট হয় না? হ্যাঁ জি ভাইয়া। এইটা মনে রাখবা। কম সময় বললেই, যখনই বলবে কম সময়ের মধ্যে কোনো ঘটনা ঘটছে, এটাই রুদ্ধতাপীয়। মানে হঠাৎ কোনো ম্যাথে যদি দেখো হঠাৎ লেখা আছে বা দ্রুত লেখা আছে, এই এগুলা ধীরে শব্দ ধীরে। লেখা থাকলেই বুঝবা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংঘটিত হয়েছে। বুঝতে পারছো হঠাৎ কথা? দ্রুত। হ্যাঁ, কারণ এটা কিসের জন্য হয় এখন দেখো। এটা হঠাৎ যদি ফেটে যায়, তাহলে দেখো তো, মানে তাপ গ্রহণ বা তাপ বর্জন করার কোনো সময় আছে তার কাছে? ঘটনাটা ঘটছে মনে করো 0.001 সেকেন্ডের মধ্যে। এই সময়ের মধ্যে তাপ শোষণ বা বর্জনের কোনো মানে সম্ভাবনাই তো নাই। তাপ শোষণ বা বর্জন করতে করতে ওই প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, তাই না? তার কি হঠাৎ করে ব্লাস্ট হ্যাঁ হয়ে যায় না? না তোমাকে আগে বলে যে আমি হচ্ছে ব্লাস্ট হচ্ছি? বলতে পারে না তো। আচ্ছা, তাহলে যখনই দেখবা কোনো ম্যাচে হঠাৎ, দ্রুত, এইগুলো শব্দ থাকবে বা খুব তাড়াতাড়ি, এইগুলো যখন শব্দ থাকবে, ওইটা বুঝে নিবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মানে প্রশ্নে কিন্তু বলা থাকবে না যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজটা করলাম, এটা হচ্ছে সমষ্টিকল দিয়ে কাজটা করলাম, এগুলো কিচ্ছু বলা থাকবে না। তোমাকে এটা বুঝে নিতে হবে। আর যদি লেখা থাকে ধীরে ধীরে, ধীরে ধীরে লেখা থাকা মানেই ওইটা সমষ্টি প্রক্রিয়া। বোঝা গেছে কথা? এইটা খাতায় পারলে কালার পেন দিয়ে লিখে রাখবা। এটা খুবই ইম্পর্টেন্ট। যতগুলো সৃজনশীল করবা, দেখবা এই দুটার মধ্যে একটা কথা লেখা আছে। আর এই দুটা থেকে বুঝতে হবে তোমার। যদি বলে একটা হচ্ছে সিস্টেমে ধীরে ধীরে এই কাজটা সম্পাদন করা হলো, তার মানে সমস্ত প্রক্রিয়া হয়েছে। আর হঠাৎ বা দ্রুত সংঘটিত হয়েছে, তাহলে রুদ্ধতাপীয়। এখন যদি পরীক্ষায় এমসিকিউ তে আসে টায়ার ফাটার সময়, তাহলে কোনটা ঘটে? রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয়। প্রক্রিয়া। হ্যাঁ, আর স্বাভাবিক অবস্থায় টায়ারের মধ্যে কোন ঘটনাটা ঘটে? সমায়তন সমায়তন। প্রক্রিয়া। এটা তোমাদের বইয়ে দেখবা ভুল আছে। তোমাদের বইয়ে হচ্ছে ইসাক স্যারের বই মেবি একটা এমসিকিউ ভুল আছে। যাই হোক, পড়ার সময় সতর্কের সাথে পড়বা। এই যেটা বললাম এটা খাতায় ভালো করে লিখে রাখবা, তাহলে আর পরে হচ্ছে ভুল হবে না। বুঝা গেছে কথা? মানে দুইটাতে সেম অ্যান্সার দেওয়া আছে, টায়ার ফাটলেও যা হয়, টায়ার এরকম থাকলেও তাই হয়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা বুঝলাম। আর এটা তো বুঝতে পারছো, ওই যে বইয়ের লাইন থেকে তো এখানে আসলাম। সিস্টেম হচ্ছে হঠাৎ সংঘটিত হয়, তখন কি হয়? অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পায়। আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে তখন তাপমাত্রা হ্রাস পায়, অর্থাৎ সিস্টেম শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়।
দেখবা টায়ার ফাটার পরে। আচ্ছা, এখন তোমরা কি দেখতে পাচ্ছ, বই না স্লাইড? স্লাইড। লাইট। রাইট ভাইয়া। আচ্ছা, বই যায়, হ্যাঁ হ্যাঁ। দেখো, তারপরে দেখো কি বলছে। আচ্ছা, তারপরের স্টেপে আসো, এগুলো একদম সিম্পল জিনিস। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় আর রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয়। সিম্পল জিনিস। যদি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পারে তাহলে তো পারবে, এগুলো সিম্পল জিনিস, এগুলো সমস্যা হবে না। দেখো, এখন যেটা দরকার সেটা হচ্ছে চিত্রটা দরকার। চিত্রের ব্যাখ্যাটা এখানে দেয়া আছে, এখানেই দেখো চিত্রটা, মানে আমি ভাইয়া, এখানে এত ভালো হবে না তো। হ্যাঁ বলো। মানে এর আগে যেটা বুঝলেন ওখানে মানে লেখা আছে অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায় আর সিস্টেম শীতল হয়, কিন্তু আপনি উদাহরণে তো দেখালেন মানে তাপ হ্রাস পাইছে কোনটা তাপ হ্রাস পাইছে? একটু আগে যেটা দেখালেন। এখানে এই লেখা আছে টায়ার ফাটার রুদ্র, এটা? না না টায়ার ফাটার আগে ওই বক্সে 300 আর 200 জুলতে যেটা দেখালেন। আচ্ছা, তুমি একবার চিন্তা করে দেখো তো এটা কি দেখাইছে আমি। আগে 500 জুল না, ছিল না, পরে 300 জুল হয়ে গেছে, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি কমছে না? হ্যাঁ কমছে, কিন্তু তাপমাত্রাও কমছে নাকি? তাপমাত্রা তো ফিক্স, সরি, আবার তাপমাত্রা তাপমাত্রা ফিক্সড, তাপমাত্রা তো কমবে। এখানে তাপমাত্রা এইটা এই এই দেখো তো, এই বক্সে এটাই তো লিখছি, অভ্যন্তরীণ শক্তি কমলে তাপমাত্রাও কমবে। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো দেখো। তারপরে দেখো এখানে কি বলা আছে, 1.4 চিত্রে, মানে চিত্রটা এখানে আমি চিত্রটা আঁকালে এত ভালো হবে না তো, এই জন্য এখানে এখানেই দেখাচ্ছি, কারণ চিত্রটা এত ভালো করে আঁকানো যাবে না, এটা নিখুঁত, একদম নিখুঁত চিত্র আছে। দেখো, চিত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে T1 এবং T2 তাপমাত্রার জন্য দুটি সমষ্ণ রেখা দেখানো হয়েছে। মানে সমষ্ণ রেখা মানে কি, পি আর ভির মধ্যে সম্পর্ক না? জি ভাইয়া। তাহলে এই যে দেখো প্রথমেই, এই যে প্রথম এইটা একটা দেখাইছে, এটা ওই উপরেরটা হচ্ছে T1 তাপমাত্রায়, ঠিক আছে, এটা হচ্ছে T1 তাপমাত্রায়। আর পরের এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে T2 তাপমাত্রায়। বুঝতে পারছো কথা? আর কিছুই না, মানে দুইটা দেখাইছে, দুইটা ঘটনা দেখাইছে। সমষ্ণ প্রক্রিয়ার ঘটনাগুলো তো এইরকমই হয়, দুইটা ঘটনা দেখাইছে। তারপরে দেখো এই জায়গায় হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, গ্যাসের আদি তাপমাত্রা T1 এবং আদি আয়তন V1, ফলে T1 সমষ্ণ রেখার উপর এ বিন্দু দ্বারা এর অবস্থা অবস্থা P1 V1 সূচিত হয়েছে। আচ্ছা, আমি এটা হচ্ছে ওখানে বুঝাই, এই জায়গায় আশা করি তোমরা বুঝবা না, এই জায়গায় বুঝবা না, এখানে কঠিন হয়ে যাচ্ছে জিনিসটা, ওই জায়গাতেই বুঝাই, কঠিন করে লেখা আছে এখানে। দেখো, আচ্ছা, এইদিকে মনে করো পি আছে, এইদিকে হচ্ছে, সরি, এদিকে ভি আছে, এদিকে পি আছে। এখন কথা হলো, এটা মনে করো T1 তাপমাত্রায়, পরিবেশ রসায়ন তোমরা পড়ছো না? হ্যাঁ। তাহলে এইটা মনে না। করো T1 তাপমাত্রা, এটা তো দেখছো। এটা মনে করো হচ্ছে T2 তাপমাত্রায়, ঠিক আছে। দুটা হচ্ছে পি আর ভির মধ্যে সম্পর্ক। আর তাপমাত্রা চেঞ্জ করলে কি হয়, শুধু রেখাটা উপরের দিকে যায় বা নিচের দিকে আসে, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কি ঘটে। এখন মনে করো এই একটা পয়েন্ট আমি নিলাম, এই পয়েন্টে দেখো তো স্থানাঙ্কটা কি হবে। এই পয়েন্টে, এই পয়েন্টে স্থানাঙ্ক যেটা হবে, এটা কি T1, মানে এখানে P1 V1 এ কাজ করছিলাম না, এটা তাহলে P1 V1 T1 হবে না? মানে এই রেখা যেটা প্রথম রেখা, দ্বারা অন্য একটা পেন নেই আমি, প্রথম রেখাতে এটা হচ্ছে P1 V1 নিয়ে কাজ করছি, আর দ্বিতীয় রেখাতে আমি করছি P2 V2 নিয়ে কাজ করছি, তাই না? হ্যাঁ। দুইটা তো আলাদা আলাদা ঘটনা বললামই। হ্যাঁ, এখন তাহলে লক্ষ্য করে দেখো ভালো করে, এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টে স্থানাঙ্ক পাইলাম। আবার এইটার ক্ষেত্রে যদি আমি একটা নেই, মনে করো এই জায়গায় নিলাম, এটা তাহলে হচ্ছে P1, এটা নিলাম হচ্ছে P2, ঠিক আছে। এইটা তাহলে V2, এইটা হচ্ছে V1। আচ্ছা দেখো, তাহলে এই যে দেখো, এই পয়েন্টটাতে তাহলে কি হয়েছে, P1 V1 T1, আর এই পয়েন্টটাতে দেখো তো কি হবে,
P2 V2 T2 হবে T2 হ্যাঁ হবে হ্যাঁ এখন আমাকে বলো তো এইটা কিসের জন্য, এই যে গ্রাফগুলা প্রথমটা আর দ্বিতীয়টা গ্রাফটা কিসের জন্য, সমষ্ট প্রক্রিয়া না? হ্যাঁ সমষ্ট প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির ছিল, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির থাকবে? না তাপ স্থির থাকবে তাপমাত্রাতে স্থির থাকবে না। হ্যাঁ, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়। আর এই জন্য দেখো তাহলে T1 থেকে T2 তে হয়ে যাবে না? এই যে এইটা হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, আমি অন্য কালার দিয়ে দেখাই। রুদ্ধতাপীয় রেখা মানে দেখতে একই রকম, কিন্তু রুদ্ধতাপীয় রেখাটা একটু খাড়া, এটার থেকে একটু খাড়া না, দেখো তো এইটা আর হচ্ছে এটা একটু রুদ্ধতাপীয় পাতাল। রেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই লেখায়, বইয়ে লেখায় আছে যে খাড়া, কতটুকু খাড়া এটা আমাদের বের করতে হবে, সেটা একটু পর বের করবো আমরা। এই যে এইটা ছিল হচ্ছে, এইটা সমষ্ণের গ্রাফ, এইটা আর এইটা, এই দুটা সমষ্ণ গ্রাফ। এটা পরীক্ষায় প্রচুর আসে। আর এই যে লাল, এটা হচ্ছে রুদ্ধতাপীয় গ্রাফ, এই জন্যই গ্রাফটা দেখালাম। এটা হচ্ছে রুদ্ধতাপীয় গ্রাফ, বোঝা গেছে কথা? কারণ কিসের জন্য এরকম হলে এটাতে তাপমাত্রা চেঞ্জ হয়, আর সমস্যাতে তাপমাত্রা চেঞ্জ হয় না। আরো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, তাহলে এটা আমরা একটু পর দেখবো যে এটা আসলে কতটুকু খাড়া। এটা পরীক্ষা এটাই আসে যে কতটুকু খাড়া। ঠিক আছে, তাহলে সময় শেষ, আমি আবার লিঙ্ক দিচ্ছি। এখন কেটে যাবে, লিঙ্ক দিচ্ছি আমি। ভাই কি বললেন এতক্ষণ? আমার নেট চলে গেছিল। এটা দেখে নিও, সময় শেষ, কেটে যাবে এখন। এটা কিছু না, এটা আলাদা একটা টপিক, এটা দেখে নিও, ছোট্ট একটা টপিক।